আজকে একেবারে বাইরে খটখটে রোদ, যদিও দু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে অন্যরকম ছবি দেখা যাচ্ছে। বাইপাসের ধারে অজয়নগরে সার্ভিস রোড, যেখানে রয়েছে উদিতা আবাসন। এই আবাসনের ভেতরে এখনো জল জমে রয়েছে। পাশাপাশি ম্যান্ডেভিলা গার্ডেন্সের ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। একতলা সম্পূর্ণভাবে জলমগ্ন ম্যান্ডেভিলা গার্ডেন্সে বিভিন্ন দোকানে এই মুহূর্তে জল ঢুকে গেছে এবং দোকানের সামগ্রীও নষ্ট হয়ে গিয়েছে। উদিতা আবাসন যেখানকার ছবিও পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্যোগের পর দুদিন ইতিমধ্যেই কেটে গিয়েছে, কিন্তু এখনো উদিতা আবাসনের ভেতরে জল জমে রয়েছে। সেই ছবি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। যেখানে দাঁড়িয়ে রয়েছে উদিতা আবাসনের ভিতরে, গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল, আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4টি পাম্প রীতিমতো 48 ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি। আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে 50% মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন এবং তারই সঙ্গে যারা বয়স্ক মানুষ, অর্থাৎ ইলেকট্রিসিটি যেহেতু বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে যারা বয়স্ক মানুষ তারা দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছেন। অনেকে রয়েছেন এরকম যাদের ভেন্টিলেটর সাপোর্টে থাকতে হয়, তাদের মেশিন পর্যন্ত চলছে না। ভেন্টিলেটর, মনিটর, অক্সিজেন অ্যান্ড দের আর সিপ্যাপ, বাইপ্যাপ, এরকম অনেক কিছু মেশিন যেগুলো থাকে, মেডিকেল মেশিন, ওগুলো দরকার থাকে যেক্ষেত্রে ইলেকট্রিসিটি, তার জন্য আমাদের একটা ব্যাকআপ থাকে, ওই ব্যাকআপটাও শেষ হয়ে গেছে। গত 3 দিন ধরে এরকম পরিস্থিতি। 48 ঘন্টা পরে সিএসসির যারা প্রতিনিধি, যারা কর্মী, তারা আজকে এসেছেন এবং 2 ঘন্টা আগেই তারা এসেছেন। 4টে পাম্প কিন্তু অবিরত কাজ করে যাচ্ছে, গতকাল থেকে লাগাতার সেই 4টে পাম্প কাজ করছে। অথচ জল বের করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ভেতরের যে ম্যানহোলগুলো, সেগুলো বাইরের থেকে যে সমস্ত দোকান রয়েছে সেখান থেকে প্লাস্টিক ফেলা হয়, এরকম অভিযোগ করছেন তারা। এবং তার মাধ্যমেই কিন্তু সেই ম্যানহোলগুলো কিন্তু অকেজো হয়ে গেছে, সেখান দিয়ে জল বের হচ্ছে না, সেগুলো বিকল হয়ে গিয়েছে এবং সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছ যে পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চলছে। এক্সপ্লেন করা যাবে না। কেএমসির কোনো প্রতিনিধি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন এমনি, কিন্তু এটা এই প্রবলেমটা বাস্তব প্রবলেম। এই ল্যান্ডটা নিচু এবং জলটা যেখানে গিয়ে পড়বে। 3-4টে পাম্প অবিরত কাজ করছে, তাও জল বের করা কেন সম্ভব না? যেখানে জলটা গিয়ে পড়বে এটা তো ম্যানুয়ালি পাম্প করে বার করা হচ্ছে না। তো এবারে 3-4টে পাম্প দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু সেটা অনেক স্লো। আরও দরকার ছিল। কেএমসির পক্ষ থেকে এখানে ইনিশিয়েটিভ নেওয়াটা দরকার ছিল বেশি। আবাসিকরা বলছেন যে কেএমসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, শুধুমাত্র উদিতার মেকানিজম দিয়ে এই জল বের করা সম্ভব না। একদিকে উদিতা আবাসনের ভিতরে জল জমে রয়েছে 48 ঘন্টা পরেও, কখন এই জল নামবে জানেন না আবাসিকরা। অন্যদিকে বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন্সের আবাসনের একতলা তো 48 ঘন্টা পরেও জল জমে রয়েছে। দোকানের মধ্যে জল ঢুকে নষ্ট হয়ে গেছে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এখনো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আমরা রয়েছি ম্যান্ডেভিলা গার্ডেনে, গড়িয়াহাটে, এবং সেই ম্যান্ডেভিলা গার্ডেনে একটি যে দোকান, ফাস্টফুডের দোকান, সেই দোকানের বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র একেবারে জলের মধ্যে ভাসছে। যারা এখানকার কর্মীরা রয়েছেন দোকানে, তারা একেবারে জল থেকে কি জিনিস বর্তমানে কি রয়েছে সেই সবটা তুলছেন, দেখছেন, এবং বিভিন্ন জিনিসপত্র জলে একেবারে পড়ে রয়েছে। এবং জল থেকে দেখতে পাচ্ছি যে চাল তুলছেন তারা, জলের মধ্যে এরকমভাবে পড়ে রয়েছে চাল। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দোকান, বাইরে বিভিন্ন জিনিসপত্র। এগুলো কি আছে? চাল আছে, চাল, বিরিয়ানি চাল সব 3টে বস্তা নষ্ট। বিরিয়ানি তৈরি করার জন্য যে চাল, সেই চাল একেবারে জলে ভিজে নষ্ট হয়ে গেছে। কিছু বেঁচে নেই আমাদের, সব নষ্ট হয়ে গেছে। ফ্রিজ, দুধ, এখানে ডবল ডোজের ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ, সব খারাপ হয়ে গেছে, কিছু নেই। আমাদের মোটরের পাম্প, মানে জল ফল কিছু তুলতে পারছি না, সব খারাপ হয়ে গেছে। প্রচুর জিনিসপত্র একেবারে দেখতে পাচ্ছি যেগুলো জলের মধ্যে ভাসছে, চাল, ডাল, সেই সবটা পরিষ্কার করার চেষ্টা করছেন। তারা বলছেন বিদ্যুৎহীন অবস্থাতেই তারা রয়েছেন। পুজোর সময় একটা বড় সড়ো ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা। এবং এটা হচ্ছে গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনের ছবি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আদালতের এই রিপোর্ট চাওয়া প্রসঙ্গে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, পরপর বিজেপি ও কংগ্রেসের প্রতিক্রিয়া। হাইকোর্টের কাজ করেছে। আইন আদালত ভিন্ন বিষয়, ওটা কোর্টের সিদ্ধান্ত হবে। আমরা শুধু কোর্টেও নেই, মাঠেও আছি। আমরা আমাদের মতো করে বলছি, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মনে রাখবেন,
মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে, আদালতের জন্য মানুষের নয়। মানুষের আদালতে এটা প্রতিষ্ঠিত, যেটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। এটা তৃণমূলের ব্যর্থতা, অপদার্থতা, তাদের কারণেই ঘটনা ঘটেছে। বৃষ্টি হলে জল জমবে, ঠিক আছে, বন্যা পরিষেবা ঠিক আছে, কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে, এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। এই সিইএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন, দোষ দেওয়ার চেষ্টা করছেন, এই দোষীদের তো আপনি এখানে পোস্টার দিয়েছেন। তাই সমস্ত দোষ পশ্চিমবঙ্গ সরকারের, সমস্ত দোষ তৃণমূল পার্টি, সমস্ত দোষ মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সরাসরি সুরুচির সঙ্গে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। তারপরে আমাদের এখন ভুলে গেছে, এখন বড় হয়ে গেছে, এবারে ছটা পুজো করছে। কাজেই যখন আমি প্রথম জাগো বাংলা চালু করেছিলাম, আমরা 2-3 জন লিখে বের করতাম, তখনই ও জাগো বাংলার প্রচ্ছদটা করতো, সেই জন্য ওকে আমি মনে রাখি। এবং আপনাদের সকলকে যারা পুজো দেখবার জন্য দাঁড়িয়ে আছে, অলরেডি চতুর্থী সন্ধ্যা, অরূপ এমনিতেই ডিলে করে, এটা চালাকি না সময় দিতে পারে না বলছি, বুঝুন, চালাকি না ইচ্ছা করে ভাও বাড়ানো, যেটা চলতি ভাষায় বলে, সেটা আমি জানি না। সেই জন্যই সবচেয়ে দেরি করেও করে। আর সব পুজোর কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আমি আজকেও বডিগার্ড লাইনে পুলিশের প্রোগ্রাম করবার আগে প্রায় 17 ভার্চুয়াল পুজো সব জেলায় উদ্বোধন করে এসেছি। গতকাল আমি কলকাতার 100 ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি, নেমেছি, উঠেছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়েছি, ফিতে কেটেছি। তার আগের দিনও জল হয়েছিল বলে আমি নামিনি, 3 দিনের প্রোগ্রাম 1 দিনে করেছি। তাছাড়াও আজকে আমাকে এখন বৃদ্ধাশ্রমেও যেতে হবে, সেজন্য আমি চেতলাটা ববিকে নিয়ে, যেই দেখলাম আমার 60-40টা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমি বললাম টাইম কেন নষ্ট করবো। ববিকে বললাম কোথায় আছিস, ও যাচ্ছিল উত্তরের দিকে, ওকে ডেকে নিলাম, ডেকে নিয়ে পুরো রাতটা, মানে পুরো সন্ধ্যেটা, রাত্রি পর্যন্ত চেতলাটা পুরো ঘুরে দিলাম। যেগুলো জায়গায় যাই, এমন কোনো জায়গায় দেখাতে পারবো না যেগুলো আমি যাইনি, একটাতেও যাইনি, বরঞ্চ বেশি গেছি। একদিন খুব দুর্যোগে, এত বৃষ্টি জীবনে হয়নি, আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কার ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও করে না, ফরাক্কাও করে না, ডিপিসিও করে না, মাইথনও করে না, ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে, কিছুতেই শোনে না, বড় বড় কথা বলে সব, আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায়, আমাদের বাংলায় পড়ে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে, আপনি কোথায় আটকাবেন? গঙ্গা তো ভর্তি, জলটা যাবে কোথায়? নালা ভর্তি, নদী ভর্তি, খাল পুকুর ভর্তি। তাও 6 ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল হাই টাইড। অমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইড শুরু হয়, ভরা কোটাল, সেই সব সামলে তারই একটা কোনো কেস করেছে, জল কেন জমেছে। আচ্ছা, এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে। যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেজিং করোনি।